অদিতি ঘোষের লেখা গল্প হারায়ে খুঁজি। দীর্ঘ ২১ বছর পর আবার এই মেঠো পথ ধরে হেঁটে চলেছেন অঞ্জনা। অঞ্জনা মুখার্জির বাপের বাড়ির এলাকার বেশিরভাগ রাস্তাই এখন পিচের কিংবা কংক্রিটের। এরই মধ্যে যে দু একটা রাস্তায় এখনো মাটির স্পর্শ পাওয়া যায়, তার মধ্যে পড়ে এই রাস্তাটা। বাড়ি থেকে বেরিয়ে মিনিট ৩-৪ পাকা রাস্তা দিয়ে হেঁটে এসে ঘাসে ঢাকা সরু রাস্তাটায় পা রাখলেন অঞ্জনা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো যেন খাঁচা থেকে মুক্তি পাওয়া পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল খোলা আকাশে। প্রাণ ভরে শ্বাস নিলেন অঞ্জনা। দূর থেকেই চোখে পড়ল কুমুদ দিঘির পাড় ঘিরে গজিয়ে ওঠা কাশবনটা। বৃষ্টিবিহীন শ্রাবণের মৃদুমন্দ হাওয়ায় আন্দোলিত হচ্ছে কাশ গাছগুলো। আরো কিছুদিন পর সাদা ফুলে ফুলে ভরে উঠবে ওরা। ওদিকে তাকাতেই মনে হলো ওরা যেন হাত নেড়ে ডাকছে অঞ্জনাকে। এক ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে সেই আগের মতো, কিন্তু মন যা চায় তাই কি এখন আর সম্ভব? বয়সের সঙ্গে সঙ্গে যে অনেকটাই ভারী হয়ে গেছে শরীরটা, তবে প্রিয় জায়গাটায় পৌঁছানোর জন্য উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। নামটা কুমুদ দিঘি হলেও আসলে এটা কিন্তু দিঘি নয়, মস্ত বড় একটা পুকুর। ঘন জনবসতির মধ্যে রাস্তার ধারে কয়েকটা পুকুর আছে এই এলাকায়। তাছাড়াও আছে কিছু বনেদি পরিবারের বাগান সংলগ্ন নিজস্ব বড় পুকুর। সেই সব পুকুরের বাঁধানো ঘাটে আজও মধ্যবিত্ত পরিবারের বা কখনো সখনো সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা শখ করে স্নান করতে আসে। মাঙ্গলিক কাজকর্মেও ব্যবহার হয় এইসব পুকুর। কিন্তু এদের থেকে কুমুদ দিঘি অনেকটাই আলাদা। এই পুকুরের মালিককে তা জানেন না অঞ্জনা। কোনো এক সময় নিরিবিলি পরিবেশের মধ্যে খনন করা হয়েছিল পুকুরটা। জনবসতি যে একেবারেই নেই এদিকে তা নয়, আছে, তবে কিছুটা দূরে। ডান দিকে রয়েছে আদিবাসী পাড়া আর বাঁ দিকে বাগদি পাড়া। এইসব পরিবারের মানুষরাই ব্যবহার করে এই পুকুরটা। সেই কারণেই হয়তো আয়তনের দিক থেকে বিশাল হওয়া সত্ত্বেও কুমুদ দিঘির কোনো কৌলিন্য নেই। কিন্তু এই কুমুদ দিঘিরই আদর আবার বেড়ে যায় শারদোৎসবের সময়। কুমুদ দিঘির উত্তর পশ্চিম কোণে মানুষের যাতায়াত নেই বললেই চলে। ওদিকে রয়েছে প্রচুর ঝোপঝাড়। ওপারে কোনো ঘাট না থাকায় পুকুরে কেউ খুব একটা নামে না। শরৎকালে ওই দিকের জলে ফোটে অসংখ্য পদ্মফুল। লাল পদ্ম কখনো দেখেননি অঞ্জনা, তবে সেই সময় কুমুদ দিঘির কালো জলে আলো করে ফুটে থাকে অনেক গোলাপি আর সাদা পদ্ম। শোনা যায় পুকুরের এই উত্তর পশ্চিম কোণে নাকি অহিকুলের বাস। ওরা জড়িয়ে থাকে পদ্মের লতায়। তবু কিছু সাহসী মানুষ জীবনের পরোয়া না করে জলে নেমে পদ্মফুল তুলে বিক্রি করে। কথিত আছে শরৎকালে রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করার সময় দেবীর চরণে ১০৮টা পদ্মফুল অর্ঘ্য দিয়েছিলেন। তখন থেকেই হয়তো রীতিটা প্রচলিত হয়েছিল। দেবীর আরাধনায় ত্রুটি কেউ রাখতে চায় না, তাই সব পুজো কমিটি থেকে অগ্রিম টাকা দিয়ে বায়না করে রাখে পদ্মের জন্য। অভাবী মানুষরাও অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। ঝুঁকি হয়তো থাকে, তবে আজ পর্যন্ত পদ্মফুল সংগ্রহ করতে গিয়ে কারো সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে শোনা যায়নি। সাপের ভয়ে ওই পারে না গেলেও পুকুরের অন্য প্রান্তে দাঁড়িয়ে অনেকেই পদ্মফুলের বাহার দেখতে আসে। অঞ্জনা যদিও সারা বছরই আসতেন এদিকে, তবুও শরৎকালে কুমুদ দিঘির প্রতি টানটা থাকতো আরো বেশি। এই সময় এখানে বসে প্রাণ ভরে তিনি উপভোগ করতেন প্রস্ফুটিত সরসিজের সেই মনোমুগ্ধকর অপরূপ শোভা। ২২টা বছর কিছু কম সময় নয়, তবুও ভালো লাগাটা রয়ে গেছে একই রকম। আগের মতোই কুমুদ দিঘির পূব দিকে একটা উঁচু ঢিবি খুঁজে বসলেন অঞ্জনা। দক্ষিণ দিকের ফাঁকা জায়গাটায় ছোটাছুটি করে খেলা করছে কিছু আদিবাসী বাচ্চা। লুকোচুরি খেলতে খেলতে ছোটবেলায় তারাও চলে আসতেন এই দিকে। তারপর আর একটু বড় হয়ে গেলে যেতেন পাড়ার ব্যায়ামাগারে। সেখানকার মেয়াদ ক্লাস 3 থেকে ক্লাস 7 পর্যন্ত। বড় মেয়েদের আর পাড়ার কেউ যেতে দিত না সেখানে। তারপর শুরু হয়েছিল বিকেলে বন্ধুদের সঙ্গে দল বেঁধে নিজেদের মতো বেড়ানো। সবাই স্টেশনের দিকে যেতে চাইতো, কিন্তু অঞ্জনার মনকে টানতো এই কুমুদ দিঘি। ছটফটে স্বভাবের অঞ্জনা হঠাৎই কি করে যেন অনেকটা শান্ত হয়ে গিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো থেকে তখন তার ভালো লাগতো ছবি আঁকতে, কবিতা পড়তে আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। কেউ না এলে অঞ্জনা একা একাই চলে আসতেন এখানে। সূর্যাস্তের সময় যখন আকাশটা লাল হয়ে যেত, তখন কুমুদ দিঘির জলের উপর এসে পড়তো সেই রক্তিম আভা। মুগ্ধ হয়ে দেখতেন অঞ্জনা পশ্চিমের আকাশে বিশাল বড় থালার মতো টকটকে লাল হয়ে ওঠা সূর্যটাকে। আস্তে আস্তে একটু একটু করে মিলিয়ে যেত সেই রক্তিমা। মনে হতো কুমুদ দিঘির জলে অবগাহন করতে যেন নেমে পড়লেন অর্কদেব। আঁকা শিখতেন না অঞ্জনা,
তবু ছবি আঁকতে ভালো লাগতো তার। মোম রং দিয়ে ছবিগুলো আঁকার চেষ্টা করতেন সাদা খাতার উপর। কোনোদিন আঁকতেন পদ্মবনের ছবি, চারদিকে সামান্য ঝোপঝাড়ের মাঝখানে কুমুদদিঘির জল, তারই একদিকে ফুটে থাকা অসংখ্য পদ্ম, জলে ভাসমান পদ্মের পাতা। আবার কখনো আঁকতেন পশ্চিম আকাশে অস্তমিত সূর্য, আর তারই রক্তিম আভায় লাল হয়ে ওঠা কুমুদদিঘির টলটলে জলের ছবি। নিজের কল্পনার রং মিশিয়ে ছবি আঁকার চেষ্টা করতেন অঞ্জনা, কিন্তু আঁকাগুলো তেমন কিছু ভালো হতো না। তবুও উৎসাহ দিত বাবা, বাহ, বেশ ভালো হয়েছে, চেষ্টা করলে আরো ভালো হবে। এখান থেকে বাড়ি ফেরার পর একদিন মা বলেছিল, তুই রোজ সূর্যাস্ত দেখতে যাস কেন? মেয়েদের সূর্যাস্ত দেখতে নেই। কারণটা জানার জন্য জিদ ধরেছিল অঞ্জনা। ঠাম্মা বলেছিল, সূর্যাস্ত দেখলে মেয়েদের শীতের সিঁদুর বেশি দিন থাকে না। নবম শ্রেণী ছাত্রী অঞ্জনা দারুণ কৌতূহল নিয়ে বলেছিল, তার মানে কি গো ঠাম্মা? মা বলেছিল, সূর্যাস্ত দেখলে মেয়েদের স্বামী মারা যায় অল্প বয়সেই। অঞ্জনা পাল্টা প্রশ্ন করেছিল, ঠাম্মা তাহলে কি রোজ সূর্যাস্ত দেখতো, তাই দাদু মারা গিয়েছিল অল্প বয়সে? ঠাম্মা একমুখ হেসে বলেছিল, কি যে বলিস, সূর্যি মামা কখন উঠবে আর কখন ডুববে তা দেখার জন্য বসে থাকার ভারী সময় ছিল যে আমার। সংসার আর ছেলেপুলে সামলাতেই দিন যেত, বসার দুদণ্ড সময় পেতাম না রাতের আগে। অঞ্জনা বলেছিলেন, তাহলে তো বোঝা গেল যে সূর্যাস্ত না দেখলেও স্বামী মারা যায়। আর আমার তো বিয়েই হয়নি, আমি কিন্তু দেখব, আমার খুব ভালো লাগে দেখতে। মা বিরক্ত হয়েছিল অঞ্জনার কথা শুনে, রাগ রাগ মুখ করে অঞ্জনার দিকে তাকিয়ে ঢুকে গিয়েছিল ঠাকুর ঘরে। আজ অবশ্য আর এই ব্যাপারে বারণ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অঞ্জনা স্মৃতির সিঁদুর মুছে গেছে অল্প কিছুদিন আগেই। এখন সকলের ভাবনার কেন্দ্রবিন্দুতে অঞ্জনা থাকলেও তার কারণটা আলাদা। বিকেলে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সবাইকার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। একা একা অঞ্জনা এখন কোথায় যাচ্ছে, সেই নিয়েই কৌতূহল সকলের। অঞ্জনা জানেন, সকলের এত কৌতূহলের পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং তাকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা রয়েছে সবার মনে। অঞ্জনা যে এখনো মানসিকভাবে বিধ্বস্ত, সেই খবরটা জেনে এসেছিল বড়দা ওকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে। তাই হয়তো অন্য ভয় কাজ করছে সকলের মনে। স্বামীর আকস্মিক মৃত্যুর খবরটা জানার পর পুরো 2 দিন বারবার জ্ঞান হারিয়েছিলেন অঞ্জনা। তারপরও স্বাভাবিক হতে পারেননি এতটুকু। হব্বিষাণ্ণতার গলা দিয়ে নামতো না। ননদ জায়েরা জোর করে ফল বা দুধ খাওয়ানোর চেষ্টা করত। কারোর সঙ্গে তেমন কথা বলতেন না তিনি। ঘরে একা বসে থাকতেন সুজয়ের ছবির দিকে তাকিয়ে। মাঝে মাঝে আপনজনদের কাছে হাহুতাশ যে করতেন না তা নয়, কাঁদতে কাঁদতে বলে ফেলতেন, আর বাঁচতে ইচ্ছে করে না। তার এই রকম মানসিক অবস্থা দেখে সুজয়ের পারলৌকিক কাজ মিটে যাওয়ার পরও 5-6টা দিন তাকে আগলে আগলে রেখেছিল সবাই। বাপের বাড়িতে এসেও একই অবস্থা। কি ভাবছে সবাই? প্রিয়জনকে হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পেতে অঞ্জনা নিজেকে শেষ করে দেবেন? ধুৎ, তাই কখনো হয়? বাঁচতে ইচ্ছে না করলেই কি মরা যায়? যায় না। সৌপর্ণের কথা ভেবেই তো তাকে বাঁচতে হবে। ছেলেটাই যে তার মস্ত বড় পিছুটান। আসলে অঞ্জনা যে শুধু একটু একা থাকতে চাইছেন, আর কিচ্ছু নয়। এটা কাউকে বোঝাতে পারছেন না। ফাঁকা হাওয়ায় বসে থাকতে থাকতে অনেকটা হালকা লাগছে মনটা। এবার সেই চরম মুহূর্ত আসন্ন প্রায়। সূর্যদেব পাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধীরে ধীরে স্থিমিত হচ্ছে তার জ্যোতি। এরপর নয়নাভিরাম এক অপূর্ব রূপ ধারণ করবেন অর্কদেব। রক্তিম আভায় ছেয়ে যাবে পশ্চিমের আকাশ। এইটুকু দেখে বাড়ি ফিরতে চান অঞ্জনা। আপাতত অন্য সব চিন্তাকে দূরে সরিয়ে রেখে মন ও দৃষ্টিকে নিবদ্ধ রেখেছেন পশ্চিম আকাশে। হঠাৎ পিছন দিক থেকে কাঁধের উপর 2টো হাতের স্পর্শ পেয়ে সচকিত হলেন অঞ্জনা। এই স্পর্শ যে তার ভীষণ চেনা। পিছনে না ঘুরেই বললেন, তুই কখন এলি? এসে একটু বিশ্রামও নিসনি নিশ্চয়ই। এখানে আবার এলি কেন? আমি তো এক্ষুনি চলে যেতাম। সৌপর্ণ নিজের গালটা মায়ের গালে ছোঁয়ালো। তোমার ভালো লাগার সবকিছুর ভাগিদার হতে আমারও যে ভীষণ ইচ্ছে করে মা। ছেলের গালে হাত বুলিয়ে মৃদু হাসলেন অঞ্জনা। একটু বড় হতেই কত সুন্দর করে কথা বলতে শিখেছে সৌপর্ণ। এইখানেই ওর বাবার সঙ্গে ওর পার্থক্য। মানুষটা ছিল যথেষ্ট কর্তব্যপরায়ণ ও সচ্চরিত্রের, কিন্তু খুব অল্প কারণেই ভীষণ রেগে যেত। তাছাড়া অঞ্জনার ভালো লাগা মন্দ লাগার কোনো মূল্যই ছিল না ওর কাছে। যন্ত্রের মতন করে কাটিয়েছেন অঞ্জনা বিবাহিত জীবনের পুরো 22টা বছর। তবু এই সব কিছুর পরও সুজয়ের প্রতি ভালোবাসায় এতটুকু ঘাটতি ছিল না অঞ্জনার।
তাই তো সুজয়কে হারানোর যন্ত্রণাকে এতটুকু সরাতে পারছেন না মন থেকে। সৌপর্ণ হয়েছে অনেকটাই মায়ের মতো ভাবপ্রবণ। 21-এ পা দিয়েছে ও গত ফাল্গুনে। এরই মধ্যে কত গভীর চিন্তাধারা ওর। বাবার হঠাৎ মৃত্যুতে প্রথমে ভেঙে পড়লেও মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মনকে শক্ত করেছে সৌপর্ণ। যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছে ও। হোস্টেলে থেকেই পড়ছে। এটা 3য় বর্ষ। এখনো অনেকটা সময় বাকি ডিগ্রিটা পেতে। কিন্তু তা সত্ত্বেও সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে ওকে। মায়ের সব দায়িত্ব তো এখন ওরই। কয়েকটা দিন বাড়িতে থেকেই বাড়ির পরিস্থিতি, বাড়ির বড়দের মানসিকতা বুঝে ফেলেছে সৌপর্ণ। ঠাম্মা শুধু একা নয়, কাকু আর কাকিমারাও একই কথা বলে চলেছে। মেজ কাকিমার 2 দিন আগের বলা কথাগুলো শুনে খুব অসহ্য লেগেছিল সৌপর্ণের। কাকিমা বলেছিল, তোর বাবার মেসটা উঠিয়ে দিল বলেই তো তোর বাবাকে বাড়িটা ভাড়া নিতে হয়েছিল গড়িয়ায়। না হলে তো দিব্যি থাকতো মেসে। তোর বাবার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল বলেই তো মাকে যেতে হয়েছিল। সেই সুযোগে যা হোক 2 মাসের জন্য শহরবাসী হয়েছিল বড়দি। কিন্তু কপালে আর সইল কই। কথাগুলো তীরের মতো এসে বিঁধেছিল সৌপর্ণের বুকে। মায়ের কলকাতায় থাকাটাই কতটা গাত্রদাহ হয়েছিল কাকিমার, সেটা বুঝতে আর অসুবিধা হয়নি সৌপর্ণের। মেজ কাকু বলেছিল, এখন তো ওখানে থাকার প্রয়োজন ফুরিয়েছে। এবার গিয়ে বাড়িটা ছেড়ে দিয়ে আয় তুই। খাট আলমারির আর ওসব জিনিসপত্র যা আছে ওই বাড়িতে নিয়ে চলে আয়। বৌদিকে তো এখানেই থাকতে হবে এবার থেকে। শুধু শুধু বাড়ি ভাড়া গুনে কি হবে। মায়ের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো স্পর্ধা দেখায়নি সৌপর্ণ। তাই কোনো উত্তর দেয়নি কাকুর কথার। তবে মনে মনে প্ল্যানটা ছকে ফেলেছিল ও তখনই। বিকেলে মামার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়েই বেরিয়ে এসেছে সৌপর্ণ। কোথায় আসতে পারে মা সেই হদিশটা অবশ্য দিদানি দিয়েছে। ও যে কালই মাকে নিয়ে চলে যেতে এসেছে সে কথা কাউকে জানায়নি এখনো। মায়ের সঙ্গে একান্তে কথা বলতেই এসেছিল। কিন্তু এখানে এসে মাকে যেভাবে দেখছে তাতে সত্যিই খুব ভালো লাগছে ওর। মা যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। মায়ের এই ভালো লাগা সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে চায় না সৌপর্ণ অন্য কোনো প্রসঙ্গ তুলে। মামার বাড়িতে 15-16 দিন থাকবার জন্য নিয়ে আসা হয়েছে মাকে। কিন্তু এখানেও যে ভালো থাকবে না মা, সেটা খুব ভালো করেই জানে ও। দিদান যে ভালোবাসে না মাকে তা তো নয়, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কুলীন ব্রাহ্মণ বাড়ির বিধবা হিসেবে নিজেকে নিয়মের বেড়াজালে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে দিদান। নিজে বিধবা হয়েছিল 65 বছর বয়সে, আর মায়ের বয়স তো মোটে 43। কিন্তু সেই হিসেবটা করবে কে? দিদান যে নিজের মতো করে সংস্কারের বেড়াজালে আটকে রাখবে মাকে, সে ব্যাপারে নিশ্চিত সৌপর্ণ। পশ্চিম আকাশে রাঙিয়ে দিয়ে অস্তাচলের পথে যাচ্ছেন সূর্যদেব। এখন অঞ্জনার দৃষ্টি নেমে এসেছে কুমুদ দিঘির জলের উপর। নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কিছুটা চেঁচিয়ে বলে উঠলেন, দেখ দেখ বাবু, কি অপূর্ব লাগছে জলটা। মায়ের গা ঘেঁষে মায়ের পিছনে দাঁড়িয়েছিল সৌপর্ণ। ওর দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে অবাক হলেন অঞ্জনা। ঘুরে তাকাতেই দেখলেন সৌপর্ণ জলটার দিকে তাকিয়ে আছে। মোবাইল হাতে নিয়ে নিবিষ্ট মনে ছবি তুলছে ও। অঞ্জনা তৃপ্তির হাসি হাসলেন। তার ভালো লাগার মূল্য সত্যি ছেলেটার কাছে অনেক। ছবি তোলা হয়ে গেলে মায়ের হাত ধরে আলতো টান দিল সৌপর্ণ। এবার বাড়ি চলো, আমি পুরো 10 মিনিট ভিডিও করেছি। এটা থাকবে তোমার মোবাইলে, যখন খুশি দেখবে। অঞ্জনা যেন আকাশ থেকে পড়লেন। আমার মোবাইলে? ধুৎ, কি যে বলিস, আমার তো ছোট মোবাইল। এইসবের জন্য স্মার্টফোন চাই। চাই তো, আমার এই মোবাইলটা ডিস্টার্ব করছিল বলে বাবা আমাকে আগেরবার মোবাইল কিনতে টাকা দিয়েছিল যখন এসেছিলাম। আমার তো ল্যাপটপ লাগেই পড়ার জন্য। আর এটাও ঠিক হয়ে গিয়েছিল দোকানে গিয়ে, তাই নতুন মোবাইল আর কেনা হয়নি। টাকাটা আছে, এবার ওটা দিয়ে তোমার জন্য নতুন স্মার্টফোন কিনবো। ছেলের পাশে হাঁটতে হাঁটতে অঞ্জনা বললেন, তুই একটা পাগল। এখানে কটা দিন থেকেই তো চলে যাব গ্রামের বাড়িতে। ওখানে রুটিন একেবারে বাঁধা। সারাদিন শুধু কাজ আর সকলের সঙ্গে বসে সন্ধেবেলায় একটু টিভি দেখা। এসব করব কখন? তাছাড়া আমার হাতে এই স্মার্টফোন দেখলে সবাই কত হাসাহাসি করবে, কত উল্টোপাল্টা কথা শোনাবে। ওসবে আমার কাজ নেই বাবা। মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সৌপর্ণ। এখন আর নয়, বাকি কথা পরে হবে। অঞ্জনার দাদারা অফিস থেকে ফেরার পর চা জলখাবার নিয়ে আজও সকলে একসঙ্গে বসেছেন নিত্যদিনের মতো। আজকের আসরে অতিরিক্ত সংযোজন সৌপর্ণ। খেতে খেতে সৌপর্ণের সঙ্গে গল্প করছে সবাই। অঞ্জনা ওখানে বসেনি, নিজে চায়ের কাপটা নিয়ে ও চলে এসেছে ঘরে।
মনে পড়ে যাচ্ছে আজ অনেক কথা। সুজয় এলে সাধারণত অঞ্জনাকে নিয়ে সন্ধ্যের দিকে আসতো। ও এলে এইভাবেই গল্পের আসর বসতো। ছোটদার কাছাকাছি বয়স হওয়ার জন্য বিয়ের আগেই বেশ ভাব হয়ে গিয়েছিল ওর ছোটদার সঙ্গে। দুই দাদার একমাত্র বোন অঞ্জনা, তাই বোনের বিয়েটা যাতে ভালো হয় সেই চেষ্টাই করেছিল দাদারা। বিয়ের যোগাযোগ যখন হয় তখন অঞ্জনা 3rd ইয়ারের স্টুডেন্ট। বিয়েটা হয়েছিল আরো 7 মাস পর। অঞ্জনা তখন সবে ইতিহাসে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সুজয়ের মতো এগ্রিকালচার নিয়ে মাস্টার্স করা সরকারি উচ্চ পদে চাকুরিরত পাত্রকে হাতছাড়া করার কোনো ইচ্ছে ছিল না বাবা মা এমনকি দাদাদেরও। ছোটদা ওর গুণগান করতেই ব্যস্ত থাকতো। বড়দা অবশ্য বলেছিল, একটা ব্যাপারে একটু খুঁতখুত করছে মনটা। সুজয়দের গ্রামটা আমার পছন্দ হয়নি, বড্ড ব্যাকওয়ার্ড। বাবা বলেছিল সে হোক, সুজয় নিজে তো জিনিয়াস। হোস্টেল থেকে পড়াশোনা করার কারণে গ্রামের খারাপ পরিবেশের প্রভাব ওর উপর হয়তো মোটেই পড়েনি। বড়দা তারপরও বলেছিল, ও ছাড়া বাড়ির বাকি মানুষগুলো কিন্তু একদম কালচার নয়। সুজয়ের অন্য 2 ভাই মাধ্যমিক পাশও করেনি শুনলাম। ব্যবসা করে টাকা করেছে ঠিকই, কিন্তু কথাবার্তা হাবভাব কেমন যেন অন্যরকম। মা বলেছিল, বাড়ির লোকেদের কথা অত ভাবতে গেলে হয় না। ছেলে উচ্চশিক্ষিত, সরকারি চাকরি করে, কোনো নেশা নেই। অঞ্জুকে থাকতে হবে তো স্বামীর সঙ্গে, তার তো সবটাই ভালো। এর থেকে ভালো পাত্র আর পাওয়া যাবে? অঞ্জনারও সুজয়কে খারাপ লাগেনি, তাই বিয়েটা হয়ে গিয়েছিল। অঞ্জনার বিয়ে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে অষ্টমঙ্গলার পর শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে সেই দিন বিকেলেই সুজয় চলে গিয়েছিল মালদহে। ওখানেই এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করতো সুজয়। বাড়ি থেকে যাতায়াত করা তো সম্ভব ছিল না, তাই থাকতো মালদহে। 2 মাস পর পর বাড়ি আসতো। তবু স্ত্রীকে নিজের কাছে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেনি বাবা মায়ের কাছে খারাপ হয়ে যাওয়ার ভয়ে। শ্বশুর শাশুড়ির মুখে প্রায়ই একটা কথা শুনতেন অঞ্জনা, সুজয়কে হোস্টেলে রেখে পড়াতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছে। তাই শ্বশুর মশাইয়ের ভালো ব্যবসা থাকা সত্ত্বেও সঞ্চয় বেশি করে উঠতে পারেননি। তবে ছেলে তাদের বুঝদার, তাই নিজের জন্য সামান্য খরচ করে নিজের রোজগারের অনেকটাই পাঠিয়ে দেয় বাবাকে। শাশুড়ি মা বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে বলতেন, বিয়ে করে ফেলেছে বলে বদলে যাবে এমন ছেলে আমার সুজয় নয়। সুজয়ের পরিস্থিতিটা বুঝতেন অঞ্জনা, তাই এই নিয়ে কখনো কোনো কথা বলেননি স্বামীকে। বছর 4 পর কলকাতায় ট্রান্সফার হলো সুজয়। তারপর থেকে 15-16 বছর মেসে থেকেছে। মাসে একবার গ্রামের বাড়িতে এসেছে। অঞ্জনার বিয়ের 5 বছর পর মেজ দেওর ও আরো 2 বছর পর ছোট দেওরের বিয়ে হয়ে গিয়েছিল। বাড়িতে তখন 3জন বউ। ওই 2 বউয়ের স্বামীরা ব্যবসা করত বাড়িতে থেকেই, তাই পাশে সবসময় স্বামীদের পাওয়ার জন্য ওদের দেমাগ ছিল যথেষ্ট। দুজনেই বাপের বাড়ি গিয়ে মাসখানেক করে কাটিয়ে আসতো। কিন্তু অঞ্জনার জীবনের বেশি সময়টাই কেটে যেত হাঁড়ি হেসেল আর ছেলের পড়াশোনা নিয়ে। ভাবলে অবাক লাগে অঞ্জনার, কি অদ্ভুতভাবে বদলে যায় একটা মেয়ের জীবন। আঁকতে ভালোবাসতো অঞ্জনা। বাবার কাছে বায়না ধরে আঁকার স্কুলে ভর্তি হয়েছিল বড় বয়সেই। 11 আর 12 এই 2 বছর আঁকা শিখেছিল। আঁকার স্যার খুব প্রশংসা করতেন অঞ্জনার আঁকার। অঞ্জনার আর একটা ভালো লাগা ছিল কবিতা। স্কুল কলেজের নানা অনুষ্ঠানে বহুবার কবিতা আবৃত্তি করেছেন অঞ্জনা। বেশ কিছু প্রতিযোগিতার প্রথম পুরস্কারও পেয়েছিলেন। তবে বিয়ের সঙ্গে সঙ্গে জলাঞ্জলি দিতে হয়েছিল সেই সব ইচ্ছেগুলোকে। আজও মনে আছে সেদিনের কথা। সুজয় ছুটিতে বাড়ি এসেছিল। সেটা ছিল পূর্ণিমার রাত। গরম লাগছিল বলে 5 বছরের ছেলেকে নিয়ে দোতলা ছাদে উঠেছিলেন অঞ্জনা সুজয়ের সঙ্গে। পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অঞ্জনার ভেতর থেকে বেরিয়ে এসেছিল সেই আগেকার মানুষটা। রবীন্দ্রনাথের বলাকা কবিতাটা আবৃত্তি করতে শুরু করেছিলেন তিনি আপন মনে। পাশে বসে শুনছিল সুজয়। কিন্তু অঞ্জনার গলার জোর একটু বাড়তেই ওকে থামিয়ে দিয়েছিল সুজয়। বলেছিল, নিচ থেকে শুনতে পেলে বাবা মা কি ভাববে কে জানে, আর করতে হবে না। ছেলে কিন্তু মায়ের কবিতা শুনে খুশি হয়ে খুব জোরে হাততালি দিয়েছিল। নিজের আবেগকে জোর করে দমিয়ে রাখার চেষ্টা করেছিল অঞ্জনা সেই দিন থেকে। এরপর আর কখনো শ্বশুর বাড়ির ভিটেই কবিতা বলার চেষ্টা করেনি ও। তবে বাপের বাড়ি এলে গলা ছেড়ে আবৃত্তি করত। অবশ্য বাপের বাড়ি আসাও তো হতো বছরে বড়জোর 3 বার, তাও 2 দিনের জন্য। সকালে ট্রেন ধরে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অঞ্জনা। আজ যে মাকে নিয়ে চলে আসবে সেই কথাটা রাত্রেই সকলকে বলে দিয়েছিল সৌপর্ণ। আরো অনেক বিষয়ে আলোচনা হয়েছিল মামাদের সঙ্গে। গতকাল সকালেই নিজের প্ল্যানটা দাদু ঠাম্মা ও কাকাকে জানিয়ে দিয়ে এসেছে ও। সিদ্ধান্তটা মাকে না জানিয়ে নিয়েছিল ও পরিমল আঙ্কেলের ফোনটা আসার পর। সৌপর্ণ জানতো
ওর কথা শুনে আকাশ থেকে পড়বে সবাই। তবুও বলেছিল সত্যি কথাটা। গড়িয়ার বাড়িটা ছেড়ে দিলে আমাদের তো অনেক লোকসান হবে। পরিমল আঙ্কেল ফোন করে জানালেন যে বাবা সেরকম ভাড়া বাড়ি পাচ্ছিল না বলে ওই বাড়িটা লিজ নিয়েছিল 5 বছরের জন্য। এককালীন 3 লাখ টাকা দিতে হয়েছিল। আর নাকি ভাড়া দিতে হবে না 5 বছর। আসলে যে ভদ্রলোকের বাড়ি উনি দিল্লিতে ছেলের কাছে থাকেন। বাড়িটা করার পর থেকে পড়েই ছিল। আঙ্কেল ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠাম্মার গলাটা হঠাৎই বেশ কঠিন শোনাচ্ছিল। তা তোর মা জানতো না? না, জানতো না। কারণ জানলে মা আমাকে বলতো। তোমরা তো ভালো করেই জানো যে মায়ের সঙ্গে আলোচনা করে কোনো কাজ করতো না বাবা। তাই এতে অবাক হওয়ার তো কিছু নেই। 48 বছরের পুত্রের মৃত্যু শোক ভুলে গিয়ে বেশ মেজাজ নিয়েই কথা কটা বলেছিল দাদু। হঠকারীর মতো কাজ করেছে সুজয়। এখন বাড়িটা আর কি কাজে লাগবে? সেই ভদ্রলোককে অনুরোধ করলে টাকা ফেরত দেবে না? অবাক লেগেছিল সৌপর্ণের দাদুর মুখে বাবার উদ্দেশ্যে বলা হঠকারী শব্দটা শুনে। বাবার যেন জানা ছিল যে এই বয়সেই চলে যেতে হবে তাকে দুনিয়া ছেড়ে। দাদুর নিজের বয়স 72, অথচ নিজের বড় ছেলের মৃত্যুটাকে কত স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন। ভীষণ কান্না পাচ্ছিল সৌপর্ণের। কিন্তু দুর্বল হলে চলবে না। মায়ের কথা ভেবেই কঠিন হতে হয়েছিল ওকে। সৌপর্ণ বলেছিল, বাড়িটা বাবা লিজ নিয়েছিল বলে একটু দুশ্চিন্তা কমলো আমার। এখনো 2.5 বছরের মতো সময় লাগবে আমার বিটেক পাশ করতে। এরপর তো পেনশনটুকুই ভরসা। বুঝে চলতে হবে আমাদের, আমি চাকরি না পাওয়া পর্যন্ত। আমার হোস্টেলের খরচ আর লাগবে না মা আর আমি ওই বাড়িতে থাকলে। তারপর যদি চাকরি পেয়ে যাই তখনও কলকাতায় থাকতে হবে হয়তো। আর এখন কলকাতায় বাড়ি বা ফ্ল্যাটের যা ভাড়া! কি বুঝছিল দাদু ও কাকিমারা কে জানে। তবে চোখ চাওয়াচাওয়ি করে দুই কাকু একসঙ্গেই বলেছিল, তুই যা ভালো বুঝিস কর। মনে মনে হেসেছিল সৌপর্ণ। ভাইপোর পড়ানোর বা বৌদির জন্য যদি খরচাপাতি দিতে হয় শেষে, সেই কথা ভেবে শঙ্কিত হয়েছিল কাকুরা। দায় এড়াতে সৌপর্ণের সিদ্ধান্তকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ ভেবেছিল। ট্রেনে আসতে আসতে মাকে কথাগুলো বলছিল সৌপর্ণ। সব শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলেন অঞ্জনা। এত বড় হয়ে গেছে ছেলেটা। সৌপর্ণ বলল, ওখানে এবার শুধু তুমি আর আমি থাকবো। তুমি তোমার মনের মতন করে বাঁচতে পারবে। ওখানে গিয়ে তুমি আবৃত্তি করবে, গান শুনবে, ছবি আঁকবে, যা ইচ্ছা তাই করবে। ছেলে যে এতটা ওর কথা ভাবে তা কল্পনাও করতে পারেননি অঞ্জনা। ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, বেশ, তুই যা চাইবি সেটাই করব আমি। মায়ের মুখে অনেকদিন পর আজ আবার হাসি দেখল সৌপর্ণ। মায়ের ভালো লাগাটাকে ধরে রাখতে বলল, ভেরি গুড গার্ল। যে মানুষটার পৃথিবীতেই নেই তার দোষ ত্রুটি খুঁজে বার করতে মোটেই চান না অঞ্জনা। তবুও মনের অজান্তে কিভাবে যেন বাবার সঙ্গে ছেলের তুলনাটা করেই ফেললেন। দুটো বড় ঘর, একটা ছোট ঘর, মধ্যে সামান্য একটু প্যাসেজ, কিচেন ও দুটো বাথরুম নিয়ে গড়িয়ার বাড়িটা। সুজয়ের সঙ্গে 1 মাস 20 দিন ছিলেন অঞ্জনা এই বাড়িতে। সুজয় অফিসে চলে গেলে ঘরগুলো গোছাতেন অঞ্জনা। প্রয়োজনে কিছু বাসনপত্র ও টুকিটাকি কিছু জিনিস কিনেছিলেন সুজয়ের সঙ্গে রবিবারগুলোই বেরিয়ে। ঘর গোছানো শেষ করার আগেই শেষ হয়ে গেল সব। নিজেদের বেডরুমে ঢুকেই কান্নায় ভেঙে পড়লেন অঞ্জনা। সৌপর্ণ নানাভাবে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ কলিং বেলটা বেজে উঠতে আঁতকে উঠল অঞ্জনার বুকের ভেতরটা। এই সময় অফিস থেকে ফিরে কলিং বেলটা বাজাতো সুজয়। ছুটে গিয়ে দরজা খুলতেন অঞ্জনা। বিয়ের 22 বছর পর নতুন করে সংসার পেতে বেশ লাগছিল অঞ্জনার। এখানে এসে যেন কিছুটা বদল লক্ষ্য করেছিলেন অঞ্জনা সুজয়ের মধ্যে। মনে মনে ভাবতেন, হয়তো আরো বদলে যাবে মানুষটা। সৌপর্ণ দরজা খুলতেই ভেতরে ঢুকলেন পরিমল বিশ্বাস। পরিমল বিশ্বাসের সঙ্গে ভালো মতো পরিচয় হয়েছিল অঞ্জনার এখানে আসার পর। পরিমল বিশ্বাস সুজয়ের কলেজ লাইফের বন্ধু। মানুষটার ব্যবহার বেশ ভালো লাগে অঞ্জনার। পরিমলদা বলেই ডাকে অঞ্জনা। হাতে বিশাল বড় একটা ব্যাগ ঠাসাই জিনিস নিয়ে ঢুকলেন উনি। সৌপর্ণ বলল, এতে কি আছে আঙ্কেল? পরিমল বিশ্বাসের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বললেন, ওটার মধ্যে একজনের জন্য সারপ্রাইজ গিফট ছিল, কিন্তু যে নিজে হাতে দিতে চেয়েছিল সে আর আজ নেই। অবশ্য তার থেকে বড় সারপ্রাইজ তোদের জন্য রেখে গেছে সে। সেটার খবর আমি ছাড়া আর কেউ জানে না। অঞ্জনা কাঁদতে কাঁদতে অধৈর্য গলায় বলল, বলুন না দাদা, আমাদের জন্য কি সারপ্রাইজ রেখে গেছে সে? পরিমল বিশ্বাস বললেন, মাস 6-7 আগে সুজয় একদিন আমাকে ডাকলো ওর মেসে।
আমার কাছে সেদিন অনেক কথা বলেছিল ও। হঠাৎ আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা পরিমল, নিজের মানুষের মুখে হাসি ফোটাতে, তাকে একটু সুখী করতে যদি মিথ্যের আশ্রয় নেওয়া হয়, সেটা কি অন্যায় হবে? কোনো কিছু না বুঝেই আমি বলেছিলাম, কখনোই হবে না। তারপর সুজয় বলেছিল, আমার পরিবারের কথা ভেবে আমি কখনো সুবিচার করতে পারিনি আমার স্ত্রীর প্রতি। ওই পরিবেশে থাকতে ওর যে খুব কষ্ট হয় সেটা আমি বুঝি, কিন্তু মা বাবা অসন্তুষ্ট হবে ভেবে কোনোদিন নিজের কাছে নিয়ে আসতে পারিনি। কিন্তু এখন দুই ভাই ব্যবসায় রীতিমতো প্রতিষ্ঠিত, প্রচুর টাকা রোজগার করে দুজনেই। মা বাবা সব দায়িত্ব এতদিন আমি পালন করেছি, এবার না হয় ওরা করুক। এখন আমার মনে হচ্ছে এবার ওই পরিবেশ থেকে একটু মুক্তি দেওয়া দরকার অঞ্জনাকে। তুই একটা ভালো বাড়ি দেখ আমাদের জন্য, ভাড়াটে হয়েই থাকবো। তবে বাড়িতে বলবো আমাদের মেস উঠে গেছে, তাই বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। আর তখন রান্না করার অজুহাতে অঞ্জনাকে নিয়ে আসবো। বেশি খুঁজতে হয়নি আমাকে, আমার এক পরিচিত বাড়িটা বিক্রি করে দিতে চাইছিলেন। ওনাকে বলে এই বাড়িটার ব্যবস্থা করি। তবে উনি 5 বছরের জন্য লিজ দিয়ে এককালীন 3 লক্ষ টাকা চান। সুজয় রাজি হয়ে যায়। ওই ভদ্রলোক বলেছিলেন, এর মধ্যে যদি বাড়িটা কিনে নিতে চাই সুজয়, তাহলে উনি বিক্রি করে দেবেন। বাড়িটা কেনার প্ল্যানই করেছিল সুজয়, কিন্তু তার হলো কই। কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন পরিমল বিশ্বাস। মেঝেতে নামিয়ে রাখা ব্যাগটা ধরে এগিয়ে দিলেন অঞ্জনার দিকে। বললেন, তোমার জন্মদিনে উপহার দেবে বলে লিস্ট করে এই জিনিসগুলো কিনে আনতে বলেছিল আমাকে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে সব কিনেছিলাম। সুজয় বলেছিল, তুই 7 তারিখেই আনবি ওগুলো, তার আগে না। আমিও সেটাই ঠিক করেছিলাম, কিন্তু তার মাত্র 2 দিন পরেই অফিসে কাজ করতে করতে ওভাবে যে চলে যাবে ও, তা ছিল আমার কল্পনার বাইরে। পাগলের মতো কাঁদতে কাঁদতে ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বার করে চলেছেন অঞ্জনা। সঞ্চয়িতা, সঞ্চিতা, সুকান্ত সমগ্র, জীবনানন্দ রচনাবলী, আরও কিছু আধুনিক কবিতার বই। অঞ্জনার জীবনের সবচেয়ে ভালো লাগার বই এইগুলো। না, এখানেই শেষ নয়, এর সঙ্গে রয়েছে আরও অনেক কিছু। আর্ট পেপার, রং তুলি, ইজেল, কিছুই বাদ নেই। নিজেকে আর ধরে রাখতে পারছেন না অঞ্জনা। অঞ্জনার শরীরটা দুলছে। দুহাত দিয়ে মাকে জড়িয়ে ধরেছে সৌপর্ণ। কানের কাছে একভাবে বলে চলেছে, বি স্টেডি, শক্ত হও মা, শক্ত হও। বাবার এই সমস্ত উপহারের মধ্যে দিয়েই বাবাকে মনে রাখবে তুমি। অঞ্জনা সোজা হয়ে বসতেই মায়ের হাতে রং তুলি ধরিয়ে দিল সৌপর্ণ। বাবার ছবি দিয়েই এবার শুরু হবে তোমার আঁকা। বাবা যেভাবে চেয়েছিল সেভাবেই বাঁচবে তুমি। চোখের জল মুছে ইজেলে আর্ট পেপার সেট করলেন অঞ্জনা। আস্তে আস্তে এগিয়ে গেলেন টেবিলের দিকে। ফটো স্ট্যান্ডে রাখা সুজয়ের ফটোটা তুলে বুকের মধ্যে চেপে ধরলেন। জড়ানো স্বরে বললেন, আমি তোমার অন্তরের হদিশ পাইনি কখনো। শুধু ভুল বুঝেছিলাম তোমাকে, অথচ তুমি পেয়েছিলে আমার অন্তরের হদিশ। আমাকে ক্ষমা করো তুমি। তবে যে নতুন জীবনের সন্ধান তুমি আমাকে দিলে, তার মূল্য দেওয়ার চেষ্টা করব আমি। সৌপর্ণ পাশে এসে দাঁড়ালো। ছেলেকে সঙ্গে নিয়ে শুরু হলো অঞ্জনার নতুন করে পথ চলা। হারিয়ে যাওয়া মানুষটাকে নতুন করে খুঁজতে চান আজ অঞ্জনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।